ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনোভা। দেশের ইতিহাসের এক কঠিন রাজনৈতিক রূপান্তর ঘটেছে গেল বছর। অন্তর্বর্তী সরকার ক্ষমতা হাতে নেওয়ার পর এক বছরে পথ চলায় রাজনৈতিক পুনরুদ্ধারের পাশাপাশি আর্থিক খাতের সংস্কারও ছিল নানা চ্যালেঞ্জ। তারপরও লাগামহীন দুর্নীতি, অনিয়ন্ত্রিত অর্থ পাচার রোধ, খেলাপি ঋণ পুনরুদ্ধারের পাশাপাশি ব্যাংকিং খাতের স্বচ্ছতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিটেন্স প্রবাহ বাড়ানো, মুদ্রানীতির ভারসাম্য রক্ষা সহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এখন প্রশ্ন হলো, এই সময়ে অর্থনীতির গতিপথ কতটা বদলালো? নতুন নীতিগত সিদ্ধান্ত ছাড়া অর্থনীতি চাঙ্গা করা সম্ভব? এসব জানতেই আজ আমরা টালিখাতার বিষয় নির্ধারণ করেছি অন্তর্বর্তী সরকারের এক বছরে বাণিজ্যের হালচাল। আলোচনা করতে আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআর সাবেক সভাপতি শামস মাহমুদ, এবং আরও আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতার আয়োজনে। ধন্যবাদ। জি, শুরুতে একটু আমি জনাব শামস আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আসলে যেমনটি বলছিলাম যে গেল এক বছরে অন্তর্বর্তী সরকারের হালচাল কেমন ছিল, সেটি রাজনৈতিক এবং অর্থনীতির বিষয়টি নিয়ে আমরা আসলে বেশি আলোচনা করব। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বাণিজ্যের বড় চ্যালেঞ্জ কী ছিল এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেগুলো কতটুকু সফল হয়েছে বা কতটুকু যুক্তিযুক্ত ছিল? ধন্যবাদ আপনাকে। দেখেন, এইখানে এই সরকার যখন ক্ষমতা নিল তখন কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর একদম ধ্বংস ছিল, অলমোস্ট ধ্বংস ছিল। তো এইখানে যেটা ভালো যে কাজটা, যে পদক্ষেপগুলো বর্তমান সরকার নিয়েছে, এইটা হলো যে এক নম্বর হলো যে ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর আমরা আস্থাটা ফিরিয়ে আনা। আমরা জানতাম যে ইট উইল বি পেইনফুল, কিছু স্ট্রেসের মধ্যে ছিল, যেমন আমাদের এলসি লিমিটেশন কিছু ছিল, তারপরে ডলার পারচেজের ক্ষেত্রেও কিছু লিমিটেশন ছিল। কিন্তু আমরা দেখেছি যে গত এক বছরে স্পেশালি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়, উনি যে পদক্ষেপগুলো নিয়েছে, উনি কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর যে আস্থা, এটা কিন্তু আমি বলবো যে রিগেইন করেছে অনেক ক্ষেত্রে। এবং একই সাথে ব্যাংকিং সেক্টরের উপর ধরেন আমানত উঠিয়ে নেওয়া, ওই প্রবণতা ওইটা কিন্তু শুরুর দিকে ছিল, এখন কিন্তু একটা স্টেবিলিটি আমরা লক্ষ্য করছি। অ্যাট দ্য সেম টাইম আপনার ট্রেড বেসড যে ওভার ইনভয়েসিং করে বাইরে অর্থ পাচার, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এখন কমে আসছে। আপনারা যদি নেট রিজার্ভ দেখেন ওখানে দেখবেন যে ওটাও বাড়ছে। সো ওভারঅল যে স্ট্রেস ছিল ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর, এটা কিন্তু মোকাবেলা করেছে স্পেশালি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়। উনি কিন্তু অনেক পজিটিভ অনেকগুলো পদক্ষেপ নিয়ে, আর এর পাশাপাশি একটা জিনিস ছিল যে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছে, ওনারা কিন্তু রেমিটেন্স অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আর আগে যেটা ছিল, ওই রেমিটেন্স পাঠাতো কিন্তু একটা ইনফর্মাল একটা প্যারালাল সিস্টেম ছিল। ধরেন দুবাইতে কেউ কাজ করছে, ওখানে যারা হুন্ডি করতো, এইগুলো করতো, অর্থ পাচার করতো, ওখান থেকে কিন্তু দেড়হামগুলো কিনে বাংলাদেশে ধরেন টাকা পৌঁছে দিত। তো ওই চ্যানেলগুলো কিন্তু এখন বন্ধ হচ্ছে, আমরা ওটার পজিটিভ এফেক্ট দেখছি যে আপনার আমাদের রিজার্ভও বাড়ছে। তো ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টরে বলবো যে একটা আস্থা নিয়ে এসেছে, এটা এই বর্তমান সরকারের বড় একটা আমি বলবো যে একটা অর্জন। জি, এখানে শামস মাহমুদ, এখানে আমি যদি একটু একটা বিষয় একটু যোগ করতে চাই যে রেমিটেন্স এবং রপ্তানি বেড়েছে, এই বিষয়টি আপনি উল্লেখ করেছেন, কিন্তু পারভেজ করিম আব্বাসী আপনার কাছে একটু যেতে চাই। রেমিটেন্স এবং রপ্তানি কিছুটা বাড়লেও বিনিয়োগে খুব একটা বেশি সাড়া কেন আমরা পাইনি? এখানে বলা হচ্ছে যে নির্বাচিত সরকার নেই তাই পাচ্ছেন, এটাই কি একমাত্র কারণ, নাকি অর্থনীতির কোনো কারণ রয়েছে এখানে? দুটোই অ্যাকচুয়ালি আপনার কথাতে, এবং আমি শামসের সাথে আমি একমত আপনার দুজনের সাথে। কেননা প্রথম কথা হচ্ছে, আগে সরকারের শেষের যে ৩-৪ বছর যে অর্থনৈতিক মিসম্যানেজমেন্ট বলে কথাটা না, যে সীমাহীন দুর্নীতি, সীমাহীন হচ্ছে অর্থ পাচার, এর জন্য যেভাবে ঝাঁঝরা হয়ে গেছিল, এবং তারপর যে এক বছর ধরে যে এখানে হচ্ছে মানে ভুয়া নির্বাচন, এবং তারপর হচ্ছে যে দমন পীড়ন, এবং হচ্ছে তারপর একটা নতুন সরকার আসলো, প্রায় এক সপ্তাহ তো কোনো সরকারই ছিল না। তো এইরকম করার জন্য যেটা হয়েছে যে আপনার এই সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু হাতে কিন্তু ম্যান্ডেটটা ছিল, একটা হচ্ছে স্থিতিশীলতাকে আবার পুনঃস্থাপন করা। আপনি জানেন যে অর্থনীতি স্থিতিশীলতা যখন পুনঃস্থাপন করবেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কিন্তু কমে যাবে। এবং ঠিকই বলেছেন যে আপনার এখানে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখানে ৩৭ বছরের সর্বনিম্ন ৩.৯৭%, যেটা হচ্ছে আগের যে অর্থ বছর যেখানে ২০২৪ সালে হচ্ছে ৪.২২%। কিন্তু হ্যাঁ,
আপনার আপনার এখানে হচ্ছে যে আপনার এক্সপোর্ট বেড়েছে 8.5% উপরে, রেমিটেন্স বেড়েছে 26%, আপনার ফরেন এক্সচেঞ্জ এখানে $20.4 বিলিয়ন থেকে $24.77 বিলিয়ন হচ্ছে BPO 6 অনুযায়ী, মূল্যস্ফীতি 11.66 থেকে 8.55% নিয়ে আসা হয়েছে। তো কিছু অর্জন সরকারের নিশ্চয়ই আছে, কিন্তু আপনি যে মূল কথাটা বললেন, যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এটাতে যেহেতু এখানে এটা মেয়াদের ব্যাপারে একটা হচ্ছে যে এক ধরনের অনিশ্চয়তা ছিল, একটা অস্বচ্ছতা ছিল, এখন না হয় অবশ্য এখন নির্বাচন এখানে ঘোষণাপত্র দিয়ে দেওয়া হচ্ছে। তো এই সরকারের সাথে কিন্তু এখানে প্রথম ৫-৬ মাস কিন্তু এখানে হচ্ছে যে ব্যবসায়ী মহলও কিন্তু ওইভাবে হচ্ছে কনফিডেন্সটা আনতে পারে নাই দুই পক্ষের মধ্যে। কিন্তু আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটা একটা সমস্যা ছিল, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে এটার সাথে সাথে আপনি দেখুন যে আপনার ক্রেডিট প্রাইভেট সেক্টরে বা বেসরকারি খাতে ঋণ নেওয়ার প্রবণতা মাত্র 6.4%, যেটা হচ্ছে সরকারের টার্গেট ছিল 8%, কিন্তু এটা হয়ই না। এবং অন্যান্য দেশে এটা 12 থেকে 13% হয়, যে আমাদের যেটা কম্পারেবল দেশগুলো যেগুলো ইমার্জিং ইকোনমিজ আছে। তার মানে মানুষ এখন মানে বিনিয়োগকারী এখন ভয় পাচ্ছে কারণ বিনিয়োগ করতে। আমাদের যে আপনি যদি মনে করেন যে বৈদেশিক বিনিয়োগ, এটা যদি জিডিপি রেশিও করেন মাত্র 0.4%, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং এইগুলো এবং হচ্ছে আপনার ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করার যে প্রবণতা, যে আপনার যে পার্সেন্টেজ, ওটা আপনার এলসি খোলার এখানে পড়ে গেছে অনেক, 25% মতো কমে গেছে। এবং আপনার যে এখানে বেকারত্বের হারও কিন্তু দেখেন হচ্ছে আপনার 4.63% বেড়ে গেছে। তার মানে এগুলো দেখাচ্ছে হচ্ছে যে এখন হচ্ছে যে আমাদের দেশি এবং বিদেশি বিনিয়োগকারী, বিশেষত দেশি বিনিয়োগকারী, তারা এখন কিন্তু এখানে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, আস্থাশীল হচ্ছে না। জি জনাব পারভেজ করিম আব্বাসী, যেমনটি আমরা দেখছিলাম রেমিটেন্স প্রায় 26% বৃদ্ধি পেয়েছে, রপ্তানিও 9% বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি মুদ্রা বাজার ভিত্তিক মূল্য নির্ধারণ শুরু হয়েছে এবং রিজার্ভের পতনও কিন্তু কিছুটা কমে গেছে। এর সব একটি পজিটিভ সাইড আমরা কিন্তু এখানে দেখেছি। কিন্তু এই যে রেমিটেন্স এবং রপ্তানি বৃদ্ধিকে ধরে রাখার জন্য আমরা হয়তো সামনে একটি নির্বাচিত সরকার দেখব, সেক্ষেত্রে কি ধরনের নীতিমালা প্রয়োজন? সেটার জন্য প্রথমত যেটা হচ্ছে যে এক, রাজনৈতিক স্থিতিশীলতা, এটার উপর কোনো কথা নাই। কেন আপনি ব্যবসায়ী, আপনি দেশপ্রেমের দোহাই দেন আপনি এখানে, আর আপনি 10টা আপনি ইনভেস্টমেন্ট ফোরাম করেন, বিদেশি বিনিয়োগকারীরা কেউ বা দেশি বিনিয়োগকারী কেউ কিন্তু এখানে বিনিয়োগ করবে না যদি না আপনাকে বলা হয় যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, আপনার যে পলিসি কন্টিনিউটি থাকে। এটা হচ্ছে খুব হচ্ছে কমন সেন্সের কথাবার্তা, আপনার নীতির এখানে স্থিতিশীলতা থাকবে। এবং 3 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা এখানে যাতে এটা স্যাটিসফ্যাক্টরি থাকে। এটা যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি এখানে অবনতি হয় বা শ্রমিক অসন্তোষ যদি ঘন ঘন হয়, বা তার সাথে সাথে যদি আপনি যদি দেখুন হচ্ছে যে আমাদের পাওয়ার এবং গ্যাসের যদি আপনার ফ্রিকুয়েন্ট যদি ডিস্টারবেন্স হয়, তাহলে কিন্তু এখানে হচ্ছে যে আমাদের কিন্তু বিদেশি এবং দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না, কর্মসংস্থান বৃদ্ধি হবে না এবং অর্থনীতির চাকা সচল হবে না। তো আপাতত রপ্তানি এবং রেমিটেন্সের যে বৃদ্ধিটা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে বড় দুর্নীতিটা, এটাকে রোধ করার যে সদিচ্ছা আছে, এটার জন্য আমাদের মনে হয় যে আমরা কিছুটা সুফল ভোগ করেছি। কিন্তু আমরা যদি এটা সুফলটা আপনি দীর্ঘমেয়াদী করতে চান, তাহলে আপনার দুর্নীতিটা কমানোর জন্য আপনার সরকারের স্বচ্ছতা বাড়াতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা, যে বিউরোক্রেটিক রেড টেপিজম, এটাও কমাতে হবে। তো এইগুলো করতে হবে, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী কাজ। এবং রাজনৈতিক সরকার যারাই আসবে বা বিরোধী দলে যারা থাকবে তাদেরকে কিন্তু থাকতে হবে। জি জনাব পারভেজ করিম আব্বাসী, এরকম একটি আভাস কিন্তু আমরা আজকে আমাদের গভর্নরের মুখ থেকেও শুনেছি। কিন্তু এখানে আপনি একটি বিষয় তুলে ধরেছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বিগত বেশ কিছুদিন ধরে, এখন হয়তো কিছুটা স্থিতিশীল আছে, কিন্তু এর আগে আমরা দেখেছি শ্রমিক অসন্তোষ। এই শ্রমিক অসন্তোষ হলে আসলে যেটা হয় যে ব্যবসায়ীরা এক ধরনের চাপে পড়ে যান এবং তাদের নানা ধরনের চাপের কথাও আপনি কিন্তু এর মধ্যে বলেছেন, যেটি ছিল জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, শ্রমিক অসন্তোষ, আরো অনেক নানান ধরনের চ্যালেঞ্জ কিন্তু তাদের রয়েছে, র ম্যাটেরিয়ালসের দাম বৃদ্ধি পাওয়া। তো ব্যবসায়ীরা কিভাবে এই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবেন, আমরা একটু শুনে আসবো জনাব শামস আপনার কাছ থেকে, যে এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে পারে। না দেখেন, এখানে একটা হলো যে ফার্স্টে শুরু করলাম পজিটিভ দিয়ে, হ্যাঁ, মানে উই হ্যাভ টু অ্যাকনলেজ বাংলাদেশ ব্যাংকের ভূমিকা। কিন্তু অলরেডি একটা ইনসিডেন্ট হয়েছে যেটা আমরা এখনই দেখছি যে আগামী বছর যদি ইলেকশন ফেব্রুয়ারির মধ্যে হয়, যারা ক্ষমতায় আসবে ওনারা একটা বড় একটা বিপদে পড়বে। ওটা হলো যে আপনার এনবিআর যে সেপারেট করার যে উদ্যোগটা নিয়েছিল, দ্য টাইমিং ওয়াজ সো রং। তখন যে রেভিনিউ লসটা হয়েছে, আর তারপরে এনবিআর এর যে ধরেন মানে রেভিনিউ কালেকশনের উপর যে এফেক্টটা এখন আসবে, আমরা কিন্তু এখনই দেখতে পাচ্ছি যে আগামী বছর কিন্তু সরকার ওদের ইয়েগুলো ফুলফিল করতে পারবে না।
তো তখন কি হবে, তখন এই প্রাইভেট সেক্টরের সাথে কম্পিটিশন করে ব্যাংকের থেকে সরকার টাকা বড় করবে, এন্ড প্রাইভেট সেক্টর উইল বি মোর স্কুইজড। সো এই সরকারের বড় যে প্রবলেম যেটা দেখছি, এটা হলো যে এখানে এখনো কোনো সিনক্রোনাইজেশন হচ্ছে না, এখানে হ্যাফাজেটলি কাজ করছে। বাংলাদেশ ব্যাংক ছাড়া এখানে কিন্তু কেউ মানে সমন্বয় করে কাজ করছে না। অ্যান্ড আপনি শ্রমিক অসন্তোষের কথা বলেছেন, এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু এখনো কিন্তু ঠিক হয়নি। আপনি দেখেন এখানে আপনি যদি গতকাল নিউজ পেপারে একটা এসেছে যে 1600 না কয়টা খুন হয়েছে এই বিগত এক বছরে, তো ওটা যদি ধরি, এখন আমরা যেগুলো জানছি এগুলো ফেসবুকে যখন আসে তখন দেখি যে সরকার অনেক উদ্যোগ নিয়ে অনেক কিছু করছে, অ্যারেস্ট করছে, করছে, কিন্তু এরকম তার মানে হচ্ছে দেশে। তো এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যখন করে ঠিক না হবে, তখন কিন্তু এই যে আনরেস্ট ক্রিয়েট কিন্তু অনেক ইজিলি করা যায়। এখানে যেমন পুলিশ কিন্তু এখনো অনেক উইক, পুলিশের কোনো ইয়ে নেই, পুলিশের সামনে দিয়ে চিন্তাই করছে, এরকম ইনসিডেন্ট আমরা দেখেছি। তো যতক্ষণ ধরে এগুলো না হবে, দেয়ার উইল অলওয়েজ বি এ রিস্ক যে এরকম সিচুয়েশনই হবে। আর আরেকটা হলো যে ইনফ্লেশনের কথা, হ্যাঁ সরকার বলছে যে এটা কমেছে। এখন আমি যদি ক্রয় ক্ষমতা না থাকে আমার, আমি আগে 4টা বিস্কিট কিনতাম, এখন একটা বিস্কিট কিনছি, এটার জন্য যদি ইনফ্লেশনে আপনি যদি দেখেন যে কমেছে, এটা কিন্তু ভালো কিছু না। সো এই জিনিসটা কিন্তু আমার দেখতে লাগবে। আপনি যদি ডাটাগুলো দেখেন, স্পেশালি মাল্টিন্যাশনাল কোম্পানি এফএমসিজি যারা ব্যবসা করে, ওনাদের কিন্তু সেলস কমেছে অভ্যন্তরীণ অর্থনীতিতে। সো ইট শোজ দ্যাট ইকোনমি ইজ স্লোয়িং ডাউন। অ্যাট দ্য সেম টাইম এখানে ইনভেস্টমেন্ট যে করবে, এখানে কিসের বেসিসে আমরা ইনভেস্টমেন্ট করবো? কারণ এইখানে দেখেন বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে, ডলার কিনে ডলারের ইয়েটা স্টেবল রাখছে, কিন্তু আপনি কারেন্ট মার্কেটে যান অথবা ব্যাংকে যখন যান, তখন কিন্তু আবার রেট আবার ডিফারেন্ট বলছে আমাদেরকে। সো এইখানেও কিন্তু একটা মিসম্যাচ আছে। হ্যাঁ, তো সবকিছু নিয়ে আমি বলবো যে এই সরকারের বড় যে জিনিসটা, যেটা নেগেটিভ জিনিস, সেটা হলো কিন্তু আমরা কোনো জবাবদিহিতা দেখতে না। এই জবাবদিহিতার বিষয়টি নিয়েও আমরা আসবো, আমরা আলোচনা করব, কিন্তু আমরা তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতার সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আজকে আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের 1 বছরে বাণিজ্যের হালচাল। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছে। এ পর্যায়ে আমি একটু জনাব আব্বাসী, আপনার কাছে আবার একটু ফিরে যেতে চাই। আমরা দেখেছি যে বেশ কিছু কাঠামোগত সংস্কার কিন্তু হয়েছে এই সরকার আমলে, এবং আমদানি নীতি শিথিলকরণ করা বা ডলার ব্যবস্থাপনার নতুন নিয়ম, কর শুল্ক, এরকম অনেক কাঠামোতে কিন্তু পরিবর্তন করা হয়েছে। ব্যাংকিং খাতে নজরদারি বাড়ানো হয়েছে, কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হলো বাজারে জিনিসপত্রের দাম নিয়ে। আসলে কখনোই এটাকে এড়িয়ে যাওয়া যায় না, এবং সাধারণ মানুষ কিন্তু তাদের স্বস্তি বলতে ওই জায়গাটিকে বুঝে থাকেন। এখন বিষয়টি হচ্ছে এই যে অভ্যন্তরীণ বাজারে যে স্থিতিশীলতা, এটা আসলে কতদিন পর বা এখনো কি সেটা স্বাভাবিক হয়েছে আপনি কি মনে করেন? পুরোপুরি হওয়ার কথা না, কেন দেখুন আপনি যেটা আমাদের যেখানে এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে চেষ্টা করছে, এটা আইএমএফ এর স্ট্রেট প্রেসক্রিপশন থেকে, যে আপনি আপনার এখানে ইন্টারেস্ট রেট আপনি বাড়িয়ে দিবেন, যাতে হচ্ছে আপনি মূল্যস্ফীতিটা আপনি এখানে কন্ট্রোল করতে পারেন। কিন্তু এটা হচ্ছে তখনই সম্ভব যখন হচ্ছে বাজারে এক্সেস টাকা আছে, যেটা আগে সরকার হচ্ছে যে সিনারেজ বা টাকা প্রিন্ট করতো। তো এখন এই একটা জিনিস সাধুবাদ দিব, যেখানে টাকাটাকে ছাপানো হয়নি, তার জন্য হচ্ছে যে আপনার মূল্যস্ফীতি আরো বাড়ে নাই, কিন্তু আপনার অর্থনীতি এমনি সংকোচনের মধ্যে যাচ্ছে এবং মানুষের আয় কিন্তু কমে গেছে। সুতরাং এখন কিন্তু আপনার ওই সেন্ট্রাল ব্যাংকের যে বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে কিন্তু আর মূল্যস্ফীতির উপর বেশি একটা প্রভাব করা যাবে না। এবং এটার জন্য যদি আপনি কমাতে চান মূল্যস্ফীতি, তার একমাত্র সলিউশন হচ্ছে যে আপনার হচ্ছে উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়ানোর জন্য এখানে হচ্ছে যে আপনার বিনিয়োগকারীদেরকে এখানে হচ্ছে আপনার ওরা উৎসাহিত হতে হবে, ওদেরকে কনফিডেন্সটা, ওদের আস্থাটা অর্জন করতে হবে। কিন্তু যদি আপনার কাঁচামালের খরচ বেশি থাকে, যদি আপনার যদি আমদানি করতে যদি জটিলতা যদি এখনো পুরোপুরি না লাঘব না হয়, তাহলে কিন্তু এখানে হচ্ছে আপনার উৎপাদন যদি না বাড়ে, সরবরাহ যদি না বাড়ে, সাপ্লাই না বাড়ে, তাহলে কিন্তু জিনিসের দাম কমবে না। এবং সাধারণ মানুষের যে এখানে যে কষ্টটা, ওটা হয়তো সাময়িকভাবে লাঘব হলে পরের দিকে আরো বাড়বে। এবং আরেকটা জিনিস যেটা আমরা বলি, যে রিজার্ভ যে স্টেবিলাইজেশন করা হচ্ছে, ওটাও কিন্তু হচ্ছে আইএমএফ বা মাল্টিল্যাটারাল এজেন্সির কাছে লোন নিয়ে করা হচ্ছে। আমাদের প্রথমবার কিন্তু এই বছরে, এই অর্থ বছরে কিন্তু $4 বিলিয়ন কিন্তু আমাদের সুদে আসলে কিন্তু আমাদের ডেট সার্ভিসিং অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে। তো সুতরাং ডেট সার্ভিসিংও একটা বড় একটা চাপ আমাদের সামনের জন্য। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুব বেশি কিন্তু একটা আশা করাটাও উচিত হবে না, কেননা এটা হচ্ছে একটা সাময়িক একটা সরকার।
তো হ্যাঁ, জবাবদিহিতা যেহেতু পুরোপুরি নেয়, কারণ এখানে হচ্ছে কোনো আপনার ওদের সদিচ্ছা থাকলেও জবাবদিহিতার এখানে যেহেতু নেয়, এবং এখানে আপনি দেখছি যে কোঅর্ডিনেশন অভাব এবং কিছুটা পেশাদারিত্বের অভাব আছে। তো তার জন্য এখানে আমি বলবো যে ২-৪টা মিনিস্ট্রি বাদে কোঅর্ডিনেশন যেহেতু হচ্ছে না, তার জন্য কিন্তু কম্প্রিহেন্সিভ প্ল্যানটাও আসছে না। এবং আপনি জাস্ট আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই, যে আপনি যদি বলেন শ্বেতপত্র বা হোয়াইট পেপার কমিটি রিপোর্ট, বা আপনার যে এখানে টাস্ক ফোর্স কমিটি রিপোর্ট, এগুলো এত কষ্ট করে এখানে বানালো এতগুলো মানে আপনার এক্সপার্টরা, কিন্তু এটার কিন্তু ইমপ্লিমেন্টেশনও কিছু হয় নাই। তো সংস্কার যতটুকু বলছেন, হ্যাঁ সংস্কারের রাস্তাটা শুরু হয়েছে, এবং এটা হচ্ছে যে অন্তত সামনে যে এখানে যদি রাজনৈতিক দলগুলো আসে নির্বাচনের মধ্য দিয়ে, তারা হচ্ছে এটা কন্টিনিউ করতে হবে। কিন্তু আমরা যদি আবারও দেখি, আমাদের এডিপি ইমপ্লিমেন্টেশন 13 বছরের সর্বনিম্ন। আপনি যদি দেখেন আপনার ট্যাক্স রেভিনিউ কালেকশন সর্বনিম্ন। তো একটা ট্রানজিশনের সময় কিন্তু আপনার ব্যবসা খুব বেশি চাঙ্গা হওয়ার কথা না, এবং আপনার বৈশ্বিক অর্থনীতি এবং বৈশ্বিক ভূ রাজনৈতিক কারণে অস্থিতিশীলতার জন্য আমার মনে হয় না যে আমাদের অর্থনীতি খুব বেশি এখানে হচ্ছে যে আপনাদের এখানে মোমেন্টামটা আসবে। জনাব পারভেজ করিম আব্বাস, এই যে অর্থনৈতিক যে বিষয়টি বলেন, বৈশ্বিক কিছু সংকট কিন্তু আমাদের রয়েছে, যেগুলো এখন আমরা দেখছি যে ট্রাম্প কিছুদিন আগে শুল্ক বাড়িয়ে দিলেন। তো সেক্ষেত্রে সেই বিষয়টি নিয়েও আমরা আসবো, যেহেতু এটি আমাদের অর্থনীতির সাথে একেবারেই রিলেটেড। কিন্তু এখানে আমি একটু যেতে চাই জনাব শামস মাহমুদ আপনার কাছে। আপনি যে বিষয়টি বলছিলেন, পারভেজ করিম আব্বাসীও কিন্তু বিষয়টি তুলে ধরেছেন যে যেহেতু জবাবদিহিতা নাই এবং বিনিয়োগেও আস্থা পাচ্ছেন না, এরকম একটি বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন। তো আপনার কি মনে হয় যে আসলে কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা বা অচিরেই সম্ভব হবে, বা কিছুটা কি কমেছে? না, মূল্যস্ফীতি অফিসিয়াল যে মানে যে রেটটা আছে ওটা আমরা দেখছি যে কমছে, কিন্তু এখানে জিনিসটা হলো যে ক্রয় ক্ষমতা তো আমার যদি কমে যায়, আমার তো ডিমান্ড কমে যাবে। ওটার কারণে যদি কমে, ওটা কিন্তু ভালো কিছু না। আপনি বাজারে গিয়ে দেখেন, আপনি জিনিসপাতির দাম দেখেন, এখানে আরেকটা জিনিস হলো যে আপনার এখনো কিন্তু দেয়ার সাম রেস্ট্রিকশনস, এমন না যে সবকিছু করে দেওয়া হয়েছে। রেস্ট্রিকশনের যখন যে কোনো টাইপের যদি একটা অল্প রেস্ট্রিকশন থাকে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই উইল ডিকটেট মার্কেটের প্রাইস কি হবে। সো ওই জিনিস কিন্তু এখনো হচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস হলো যে আপনার এই যে ডলারের অ্যাভেলেবিলিটি, এটা কিন্তু আমরা দেখছি যে বাড়ছে, বাট দ্য থিং ইজ দ্যাট এসএবি যারা আছে ওনারা যখন ব্যাংকে যায় একরকম ব্যবহার হয়, আর যখন এক্সপোর্টার যারা যারা ডলারের ইনকাম করে ওনারা যখন যায় তখন আরেকরকম ভাবে ওনাদেরকে ট্রিট করা হয়। তো এই রেস্ট্রিকশন গুলা, এসব মানে চেক অ্যান্ড ব্যালেন্সেস যতক্ষণ থাকবে এখানে কিন্তু সমন্বয় হবে না। অ্যান্ড দ্য আদার থিং ইজ যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু শুরুতে বলেছিল যে ইনফ্লেশন রেট যদি কমে তাহলে উনি কিন্তু ইন্টারেস্ট রেটটাও ওটার সাথে সমন্বয় করে কমানো হবে। কিন্তু আমরা দেখছি যে ইন্টারেস্ট রেট কিন্তু এখনো আগের জায়গায় আছে, ইনফ্লেশন রেট গুলো কমছে। সো এইখানেও কিন্তু যেটা হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা বড় একটা ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে, অ্যান্ড স্পেশালি এই সময়। কারণ যেমন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, যে আমেরিকার ট্রাম্প ট্যারিফের জন্য যে ধরনের নেগোসিয়েশন যেটা হলো, সরকার কিন্তু ফার্স্টে দেখেছিলাম যে যেভাবে উইদাউট এনি প্রিপারেশন ওনারা গিয়েছিল, ইট ওয়াজ জাস্ট এ লেজেন্ড ফিট। যখন ওখান থেকে কিছু নিয়ে আসতে পারেনি, ওনারা পরে এসে প্রাইভেট সেক্টর যে ক্রিটিসিজম গুলো করছিল যে সবার সাথে বসতে লাগবে, এক্সপার্ট যারা আছে যারা ট্রেড নেগোসিয়েশন করে ওনার থেকে ইনপুটস নিয়ে ওরা যাওয়া উচিত। সেকেন্ড ফেজে আমরা দেখেছি যে সরকার ওটা করে তারপর কিন্তু একটা রেজাল্ট এসেছে। কিন্তু দেখেন রেজাল্টটা আসার পরও এখনো কিন্তু আমরা জানি না এক্স্যাক্টলি ওখানে কি হয়েছে। ওখানে ভিয়েতনামে কিন্তু একটা শর্ত আছে যে 40% ভ্যালু এডিশন হ্যাজ টু বি ডান ওই আপনার আমেরিকায় এক্সপোর্ট করার জন্য, অথবা ওখানে আরো 20% এক্সট্রা ট্যারিফ বসানো হবে। এটা কি বাংলাদেশের জন্য প্রযোজ্য? এটা কিন্তু আমরা আজকে পর্যন্ত কিন্তু কোনো স্পষ্ট জবাব পাইনি। অ্যান্ড দ্য আদার থিং ইজ এখানে 20%, এখানে একটা সিবিট আছে যে ট্রাম্পের যে শর্তগুলো দিয়েছে যে 20% যদি মেটেরিয়ালের মধ্যে আমেরিকান কটন অথবা আমেরিকান কোন অ্যাক্সেসরি যেটাই হোক আমি ইউজ করি, তাহলে 20% যে এক্সট্রা যে ট্যাক্সটা যেটা ট্যারিফ আরোপ করা হবে এটা কিন্তু আমরা জনাব শামস, আসলে বৈশ্বিক সংকটের প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতির এখন যে অবস্থা সেটা আমরা আসলে কম বেশি সবাই কিছুটা জানি, কিন্তু আমি একটু পারভেজ করিম আব্বাসী আপনার কাছে যেতে চাই, আগামী দিনে বাণিজ্যের গতি ফিরিয়ে আনতে আপনার পরামর্শ কি? মানে আমি বলবো যত তাড়াতাড়ি একটা হচ্ছে যে আপনার নির্বাচন হয়, এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং অবাধ এবং হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়, এটা এক। এবং 2 নম্বর হচ্ছে
যে নির্বাচিত সরকারের মধ্যে এবং যত রাজনৈতিক দল তাদের একটা কমন ইকোনমিক প্ল্যানে এগ্রি করা উচিত।